নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেবি নিউজ বাংলা। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আমাদের নতুন একটা প্রতিবেদনে, এই নতুন চ্যানেলে আপনাদের স্বাগত। শুরুতেই অনুরোধ করছি, যদি আমাদের সমস্ত প্রতিবেদন ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন। আজকের ছবি দেখে বুঝতে পারছেন এই প্রতিবেদনের বিষয়। বহরমপুরের পাঁচবারের সাংসদ, এবারেও কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি। প্রশ্ন উঠছে যে এই প্রথমই কি কঠিন একটা চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর আসনে। তিনি সেখান থেকে পাঁচবার জয়যুক্ত হয়েছেন, কিন্তু এবারের লড়াই কি তার কাছে সবচেয়ে কঠিন? আপনারা জানেন গত লোকসভা নির্বাচনেও কার্যত বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতার মুখে, ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তার মার্জিন গতবারে এক ধাক্কায় 3 লাখ থেকে নেমে 80,000-এ এসে গেছিল। এবারে লড়াইটা কি আরো বেশি কঠিন? অধীর রঞ্জন চৌধুরী মুখে বলছেন ইজি টাস্ক, ইজি টাস্ক, কিন্তু তিনি কিন্তু মানছেন বা হিসেবের মধ্যে রাখছেন, তার হিসেবের মধ্যেই রাখছেন যে কঠিন চ্যালেঞ্জের প্রত্যেকটা খুঁটিনাটি দিক কিন্তু তিনি হিসেবের মধ্যে রাখছেন। একটা তথ্য নিশ্চিতভাবে আপনারা শুনেছেন ইতিমধ্যেই বা বুঝতেও পারছেন। এবারে বহরমপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রখ্যাত ক্রিকেটার আহ ইরফান পাঠানকে, মাফ করবেন, ইউসুফ পাঠানকে। ইরফান পাঠান বললাম কেন? আজকে ইরফান পাঠান ইউসুফ পাঠানের হয়ে ওখানে রোড শো করতে এসেছেন, প্রচার করতে এসেছেন, সেই জন্যই তার নামটা বেরিয়ে গেল। ঠিক আছে, ইউসুফ পাঠান সেখানে ক্যান্ডিডেট এবং ইরফান পাঠান তার ভাই আজকে সেখানে রোড শো করতে এসেছেন। তৃণমূল কংগ্রেসের হিসেবে প্রতীকে তিনি লড়াই করছেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে ওই এলাকার জনপ্রিয় চিকিৎসক, প্রথিতযশা চিকিৎসক ডক্টর নির্মল চন্দ্র সাহাকে। সুতরাং বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতার মুখে অধীর রঞ্জন চৌধুরী, একথা বলার কোনো অপেক্ষা রাখে না। বাম কংগ্রেস জোট প্রার্থী হিসেবে তিনি লড়াই করছেন, বামেরা তার পাশে আছে। পাশাপাশি কংগ্রেস ও বামেদের পাশে থেকে নিশ্চিতভাবে মুর্শিদাবাদ কেন্দ্রে মোহাম্মদ সেলিমের হয়ে লড়াই করেছেন, গোটা রাজ্যেই করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই পাঁচবারের মধ্যে এবারে এই যে তিনি এবারে প্রার্থী হয়েছেন, এবারেই প্রধান প্রতিপক্ষে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ প্রার্থী হয়েছেন। আপনারা বুঝতে পারছেন, এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস ওই এলাকায় যাদের প্রার্থী করেছে তারা কিন্তু কেউ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ছিলেন না। বরং এবারে যাকে প্রার্থী করা হয়েছে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এবং সেই জন্যই কি চ্যালেঞ্জটা খানিকটা কঠিন অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে? অধীরবাবু বলছেন না, মোটেই না। বরং তৃণমূল কংগ্রেস ওই হিন্দু মুসলমান বিভাজন করবে বলেই একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে প্রার্থী করেছেন। তিনি একজন সেলিব্রিটি ক্রিকেটার, তার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সুতরাং তৃণমূল কংগ্রেস এই বিভাজনটাকে ব্যবহার করতে চাইছে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, তৃণমূল এবং বিজেপি নাকি হিন্দু অধ্যুষিত এলাকায় গিয়ে একটা টার্ম ব্যবহার করছে যে এতদিন ভাইকে ভোট দিয়েছেন, দাদাকে ভোট দিয়েছেন, এবার ভাইজানকে ভোট দিন। এতদিন ভাইকে ভোট দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, ভাই অর্থে একটা হিন্দু টার্ম, সেটা ব্যবহার করতে চাইছেন। এবং ভাইজান অর্থাৎ বুঝতেই পারছেন, ইরফান পাঠানের, ইউসুফ পাঠানের কথা বলা হচ্ছে। তিনি এবারে প্রার্থী। সুতরাং হিন্দু অধ্যুষিত এলাকায় গিয়ে বিজেপি এবং তৃণমূল তারা সম্মিলিতভাবে যে জোটের অভিযোগ তিনি সব সময় করেন যে দিদি মোদি গট-আপ করে চলছে, বিশেষ করে এই বহরমপুর কেন্দ্রে, গোটা রাজ্যেই চলছে এবং বিশেষ করে বহরমপুর কেন্দ্রে তো বটেই। সেই ধরনের অভিযোগ তিনি আবার করছেন, বলছেন যে হিন্দু অধ্যুষিত এলাকায় গিয়ে ভাই আর ভাইজান অর্থাৎ হিন্দু মুসলমানের একটা সূক্ষ্ম একটা বিভাজন করবার চেষ্টা করছে বিজেপি এবং তৃণমূল, খুব সূক্ষ্মভাবে। অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিন ধরে সেখানকার সাংসদ, আহ এবারেও সেখানকার তিনি প্রার্থী। আপনারা জানেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে, বহরমপুরে তিনি রোড শো করেছেন এবং অধীর রঞ্জন চৌধুরী সেটাকেও কটাক্ষ করছেন। তিনি বলছেন যে যুবরাজ আসবেন বা খোকাবাবু নাকি একটা বলেন, কোট আনকোট, খোকাবাবু আসবেন, সুতরাং তিনি এখানে জনসভা করতে পারছেন না, কোনো একটা গলিতে নিয়ে গিয়ে তাকে পথসভা করানো হচ্ছে এবং তার জন্য লোক নিয়ে আসা হচ্ছে নাকি গোটা মুর্শিদাবাদ জেলা থেকে। এবং আরো একটা হাস্যকর অদ্ভুত অভিযোগ করলেন, তিনি বললেন যে ওই তার পায়ে একটা কি টার্ম বললেন, আপনারা শুনবেন, ওটা আমি ভুলে গেছি, বলতে পারছি না। তিনি বললেন, ও হ্যাঁ, ননীগোপাল বলেছেন, ননীগোপাল বলে, কোট আনকোট ননীগোপাল বলেছেন, তার পায়ে যাতে চোট না লাগে সেই জন্য বহরমপুরের যত বাম্পার ছিল রাস্তায়, হাম্প যেগুলো ছিল সেগুলোকে সমান করে পিচ করে দেওয়া হয়েছে যাতে খুব স্মুথলি যেতে পারেন। বললেন আমিও তো সেই রাস্তা দিয়ে যাই, এখন দেখবেন সব বাম্পার তুলে দিয়ে একবারে সমান পিচ রাস্তা করে দেওয়া হয়েছে যাতে ননীগোপালের পায়ে না লাগে। বক্তব্য আপনাদের শোনাবো, তবে সত্যি সত্যি অধীর রঞ্জন চৌধুরীর লড়াই এবারে খুব কঠিন। তবে তিনি আশাবাদী যে এবারেও বহরমপুর কেন্দ্র থেকে তিনি জয়যুক্ত হতে পারবেন। কয়েকদিন আগে তিনি বিমান বসুকে পাশে বসিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে যদি জিততে না পারি ওই কেন্দ্র থেকে রাজনীতি ছেড়ে দেব।
রাজনীতি ছেড়ে দেবো, তবে হ্যাঁ আমি যদি জিতি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও স্বীকার করতে হবে যে এটা তাঁর রাজনৈতিক পরাজয়, এটা বলেছিলেন। সাংবাদিকরা বলেছিলেন আপনি রাজনীতি করেছেন সারা জীবন, রাজনীতি ছেড়ে দিলে কি করবেন? তারপর বলেছেন কত কাজ আছে, বাদাম বিক্রি করব। মানে চূড়ান্ত কটাক্ষ, বুঝে দেখুন, বাদাম বিক্রি করব। আসল অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য আপনাদের শোনায়, তিনি নির্দিষ্ট করে কি বলবার চেষ্টা করেছেন। তবে লড়াকু মানুষ, ভীষণ লড়াই দিতে পছন্দ করেন। হারার আগে হারেন না, মরার আগে মরেন না, তার নাম লড়াইয়ের নাম অধীর রঞ্জন চৌধুরী। এ রাজ্যে কংগ্রেসকে কার্যত অনেকে মামু বলে কটাক্ষ করার চেষ্টা করেন। মালদা এবং মুর্শিদাবাদ মা মু এই দুটো মিলিয়ে মামু পার্টি বলবার চেষ্টা করেন। তার মধ্যেও অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু তার রাজনৈতিক মেরুদণ্ড তিনি সোজা করে রেখে এখনো পর্যন্ত লড়াই করে চলেছেন, এবং যারা কটাক্ষ করছেন তাদের প্রতি তার বক্তব্য যে হ্যাঁ কটাক্ষ করতেই পারেন, উপহাস করতেই পারেন, কিন্তু চিরদিন কাহারও সমান নাহি যায়, অহংকার পতনের মূল। এটা কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেছেন। আসুন আজকে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো, সেটা প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন তার একটা অংশ আপনাদের শুনুন। বলে আপনার যেসব পোস্টার হোর্ডিং গুলো ছিল সেগুলো ঢেকে দেওয়া হয়েছে, এমনটা ছবি ভালোই করেছে। আমার পোস্টার ঢেকে যদি আমাকে মুছে দেওয়া যায় তাহলে যারা করছে তারা মূর্খের সঙ্গে বাস করছে। শুধু তা না, খোকাবাবুর পায়ে যাতে না লাগে, ননীগোপালে যাতে চোট না লাগে পায়ে, যে রাস্তা দিয়ে যাবে সেখানে সব বাম্পার ভেঙে গাল গুঁড়িয়ে দিয়ে সব পিচ রোড হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে আমিও তো যাই, সব পিচ রোড হয়ে গেছে, বাম্পার বলে কিছু নাই। ননীগোপালে যদি পায়ের ব্যথা লাগে তাই সব বাম্পার উঠিয়ে দেওয়া হয়েছে, পিচ রোড করে দেওয়া হয়েছে। দুই, খোকাবাবুর আজকে এমন হাল যে পর্বতের মুশিক প্রসব হচ্ছে। খোকাবাবুর মতন নেতা আসছে, তার জনসভা নেই, তাকে কোন গলিতে নিয়ে গিয়ে সেখানে একটা পথসভা করবে। সেই পথসভার লোক আসছে সারা মুর্শিদাবাদ থেকে। বড় দুর্ভাগ্য যে খোকাবাবুর জনসভা করার ক্ষমতা নাই, পথসভা করতে হচ্ছে। সেই পথসভার লোক আসে সারা মুর্শিদাবাদ জুড়ে। আর খোকাবাবু যাতে পদযাত্রায় কোনো অসুবিধা না হয়, সমস্ত বাম্পার ভেঙে দেওয়া আছে, ননীগোপালের পায়ে যেন চোট না লাগে। কিছু বলছে না, রাজনৈতিক আক্রমণ এসব নিয়ে যা বলছেন আপনারা শুনলেন, সরাসরি তার বক্তব্যই তো শোনালাম। তবে হ্যাঁ আমি এটা বলতে চাইছিলাম যে কংগ্রেস একটা প্রান্তিক শক্তি এ রাজ্যে হয়ে গেছে, সে তো বটেই। গোটা দেশের ক্ষেত্রেও কংগ্রেসের অবস্থা খুব ভালো নয়, কিন্তু তাদের ক্ষেত্রেও, গোটা সর্বভারতীয় কংগ্রেসের ক্ষেত্রেও বহরমপুর আসন কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জের জায়গা। পাঁচবার বিভিন্ন রকম চ্যালেঞ্জের মোকাবিলা করে অধীর রঞ্জন চৌধুরী ওই এলাকার অবিসংবাদী নেতা হয়ে উঠেছেন, এবং অধীরের গড় এক কথায় বলা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এবারও সেই জায়গা বজায় রাখতে পারেন কিনা অধীর রঞ্জন চৌধুরী, নাকি ইউসুফ পাঠান সেখান থেকে জয়যুক্ত হয়ে তিনি এবারে দিল্লিতে যান। কারণ ওই যে বললাম, এই প্রথম তার বিরুদ্ধে হয়তো সংখ্যালঘু প্রার্থী অনেকেই হয়েছে, কিন্তু প্রধান প্রতিপক্ষ, অবশ্য তিনি যদি তৃণমূল কংগ্রেসকে প্রধান প্রতিপক্ষ মানবেন, তিনি কাকে প্রধান প্রতিপক্ষ মানেন আমি জানি না। তিনি তো আবার বলেন যে দিদি মোদি গটাপ, সুতরাং ওরা দুজনই একসাথেই আমার প্রতিপক্ষ। উনি কাকে প্রধান প্রতিপক্ষ মানবেন না। তবে হ্যাঁ, বৃহত্তম শক্তি রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, তারা তারা কিন্তু এবারে সংখ্যালঘু প্রার্থী দিয়েছে সেখানে। পাশাপাশি বিজেপির প্রার্থী, তিনিও কিন্তু অত্যন্ত জনপ্রিয় ওই এলাকায়, একজন চিকিৎসক, সুতরাং কঠিন লড়াই, একথা বলার কোনো অপেক্ষা রাখে না। তবে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু কয়েকদিন আগেই বলেছিলেন, তবে তো খেলা লড়ে শান্তি হবে খোকাবাবু ইত্যাদি বলেছিলেন। অর্থাৎ তিনি কিন্তু লড়াই করেই জিততে পছন্দ করেন, লড়াই কিন্তু ছেড়ে দিয়ে ঘরে বসে থাকার লোক অধীর চৌধুরী নন। তার এই লড়াকু মানসিকতাকে আমরা নিঃসন্দেহে স্যালুট জানাচ্ছি। বাকিটা দেখা যাবে নির্বাচনের দিন, আরো নির্দিষ্ট করে দেখা যাবে ৪ঠা জুন, যেদিন ফলাফল ঘোষিত হবে সেদিন। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের নতুন চ্যানেল পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের প্রতিবেদনটি। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।